ওয়েলকাম। আজকে আলোচনা করব বঙ্গানুবাদ নিয়ে। আচ্ছা, বঙ্গানুবাদ কি ভয়ের বিষয়? অনেকে মনে করে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা কঠিন, কিন্তু আমরা যদি সঠিক কৌশল জানি তাহলে এটি সহজ হয়ে উঠবে এবং নম্বর তোলার দারুণ সুযোগ হয়ে আসবে। আজকের এই ভিডিওতে আমরা যে দশম শ্রেণীর যে বঙ্গানুবাদ রয়েছে সেই দশম শ্রেণীর বঙ্গানুবাদের গুরুত্বপূর্ণ নিয়ম, সহজ কৌশল এবং সাধারণ ভুল এড়ানোর উপায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। আর তোমাদের যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরো উন্নত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাই, আর আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো আমি তোমাদের কাছে পোস্ট করে দেবো। আর তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর তোমরা চাও কোন ধরনের টপিক নিয়ে আলোচনা চাইছো সেটাও কিন্তু তোমরা উল্লেখ করতে পারো। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। কিভাবে আমরা বঙ্গানুবাদ সহজ পদ্ধতিতে করা যায় সেটা আমরা জানবো। তাহলে আমরা দেখে নিই। তো বঙ্গানুবাদ করতে হলে প্রথমে আমাদের কয়েকটি শর্ত পালন করতে হবে। কি কি শর্ত পালন করতে হবে দেখো। ইংরেজি থেকে বাংলায় অনুবাদের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে আমাদের যত্নবান ও সজাগ হতে হবে। কি কি বিষয়ে আমাদের সজাগ হতে হবে, কি কি বিষয়ে আমাদের যত্নবান হতে হবে আমরা দেখে নিই। আমরা বেশি নিয়ম জানবো না, খুব জোর 12টা নিয়ম আমরা জানবো। তাহলে আমরা দেখে নিই 12টা নিয়ম কি কি রয়েছে। প্রথম নিয়মটা হচ্ছে দেখো, ইংরেজি যে অংশটি বাংলায় অনুবাদ করতে হবে প্রথমে সেই অংশটি মনোযোগ দিয়ে বারবার পড়তে হবে। তোমাদের সামনে যে বঙ্গানুবাদটা থাকবে, বঙ্গানুবাদ বলতে কি, ইংরেজিটা থাকবে, ইংরেজিটা থেকে তোমাকে বাংলায় অনুবাদ করতে হবে। তার মানে ইংরেজি একটা প্যারা থাকলো, সেই ইংরেজিটা কি করতে হবে, তোমাদেরকে বারবার মনোযোগ সহকারে পড়তে হবে। পড়া যখন হয়ে যাবে তখন ওই ইংরেজি অংশটির অর্থ ও ভাব ভালোভাবে অনুধাবন করতে হবে। তুমি ইংরেজিটা পড়লে, ইংরেজিটা পড়ার পর একবার না 2 থেকে 3 বার 4 বার হলেও তোমাকে পড়তে হবে। পড়ে তোমাকে বুঝতে হবে যে কি বলতে চাইছে। সেই ইংরেজিটা পড়লে বারবার, পড়ার পরে তার অর্থ এবং মূল ভাব বোঝার চেষ্টা করবে। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তারপরে দ্বিতীয় কাজ হিসেবে আমরা কি জানবো, দ্বিতীয় কাজ বা দ্বিতীয় শর্ত হিসেবে আমরা জানবো, ইংরেজি ভাষার বাক্য গঠন পদ্ধতি বাংলা ভাষার সঙ্গে মেলে না। ইংরেজি ভাষার বাক্য গঠনের নিয়ম আমরা কি জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এটা ইংরেজি বাক্য গঠনের নিয়ম। এটা হচ্ছে ইংরেজি, কিন্তু বাংলার ক্ষেত্রে এটা কিন্তু নিয়ম প্রযোজ্য নয়। তাহলে বাংলার ক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য, কর্তা, কর্ম, ক্রিয়া। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। ইংলিশের সেন্টেন্সটা থাকবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু যখন তুমি ওই ইংলিশটাকে বাংলায় অনুবাদ করবে তখন তোমার বাক্যটা হবে বাংলায় প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। সুতরাং বাংলা ভাষায় পদবিন্যাস রীতি বঙ্গানুবাদের ক্ষেত্রে মেনে চলা আবশ্যক। তাই তোমাকে এই নিয়মটা বাংলায় যখন অনুবাদ করবে তখন এই নিয়মটা তোমাকে অবশ্যই পালন করতে হবে। এই দুটো নিয়ম কি বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে অবশ্যই লাইক করো। 3 নম্বর শর্ত হিসেবে আমরা দেখে নেব ইংরেজি বিভার্ব। ইংরেজি বিভার্ব তোমরা জানো, দেখে নাও। am is are, ইংরেজি বিভার্বকে আমরা কি বলি, am is are। অনেক সময় বাংলা বাক্যে প্রযুক্ত হয় না। ইংরেজিতে যে সমস্ত বিভাগ রয়েছে সেগুলো কিন্তু অনেক সময় বাংলায় প্রযোজ্য হয় না। যেমন একটা উদাহরণ দেখো, রতন ইজ এ গুড বয়। এখানে ইজ কি, একটি বিভাগ। দেখো এটা যে রতন ইজ এ গুড বয়, এটি যে ইংলিশ সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সটিকে আমরা যখন বাংলায় অনুবাদ করছি দেখো ইজের কোনো এখানে প্রযুক্ত হয়নি, রতন ভালো ছেলে। এবার তোমরা বলবি ইজ কেন প্রযুক্ত হয়নি, কিভাবে বুঝলেন স্যার আপনি? তোমরা কি জানো ইজ মানে কি জানো? নিশ্চয় জানো ইজ মানে হয়, তাই তো? এখানে কি দেখো তো, রতন হয় ভালো ছেলে, এটা কি প্রযোজ্য হয়েছে? না। বাংলায় অনুবাদ করার সময় এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিভার্ব কিন্তু লেখা যাবে না, মানে বিভার্বের বাংলা মানেটা লেখা যাবে না। রতন ইজ এ গুড বয় এর বাংলা আক্ষরিক অনুবাদ কি, রতন ভালো ছেলে, কি তাই তো? এই ছিল 3 নম্বর শর্ত। এবার আমরা 4 নম্বর শর্ত দেখে নেব। 4 নম্বর শর্তে কি বলছে, ইংরেজিতে অনেক সময় বাক্য ইন্ট্রোডাক্টরি, ইট, দেয়ার অথবা মে, লেট দিয়ে শুরু হয়। ইংরেজিতে অনেক সময় কিছু বাক্য রয়েছে, সেই বাক্যটা ইট অথবা দেয়ার
অথবা মে অথবা লেট দিয়ে কিন্তু বাক্যটা শুরু হয়। বাংলা ভাষায় এগুলির আক্ষরিক অনুবাদ করা যায় না। যদি তোমরা বঙ্গানুবাদে দেখো কোনো সেন্টেন্স ইট বা দেয়ার বা মে বা লেট দিয়ে শুরু হয়েছে, তখন কিন্তু এগুলির আক্ষরিক অনুবাদ করা যায় না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে প্রকৃত ভাবটিকে গ্রহণ করে বাংলায় রূপান্তরিত করতে হবে। ইংরেজি সেন্টেন্সটা আছে, সেই সেন্টেন্সটা প্রকৃত ভাব কি বোঝাতে চাইছে সেটা বুঝে তোমাকে বাংলায় অনুবাদ করতে হবে। দেখো একটি উদাহরণ দেওয়া হয়েছে, ইট ইজ নাও 8 o'clock ইন দ্য মর্নিং। ইট ইজ নাও 8 o'clock ইন দ্য মর্নিং। দেখো এর বাংলা অনুবাদ কি? এখন সকাল 8টা বাজে। এর বাংলা অনুবাদ ইংলিশের। এবার তোমরা দেখো ইট মানে কি তোমরা জানো, এটি বা ইহা, কিন্তু এটি বা ইহা কি এখানে প্রযোজ্য হয়েছে? নিশ্চয় হয়নি। তাহলে তোমরা বুঝতে পারছো এর কিন্তু সঠিক অনুবাদ করা যায় না। কোনগুলো? ইট, দেয়ার, মে, লেট, এগুলোর কিন্তু সঠিক অনুবাদ করা যায় না। তাহলে বোঝা গেছে 4 নম্বর শর্ত। আরেকটি উদাহরণ আছে, দেখে নাও। দেয়ার ওয়াজ এ ব্রেভ ইয়ং ম্যান ইন এ ভিলেজ। এর বাংলা অনুবাদ কি? বাংলা অনুবাদ হচ্ছে গ্রামে এক সাহসী যুবক ছিল। তোমরা তো দেয়ার মানে জানো, দেয়ার মানে কি? দেয়ার মানে সেখানে। এখানে কি বাংলায় অনুবাদে কি সেখানে কথাটি লেখা আছে? নিশ্চয় নাই। এভাবে কি লেখা আছে সেখানে গ্রামে এক সাহসী যুবক ছিল? এভাবে তো নিশ্চয় লেখা নেই। যদি এইভাবে লেখা হতো তাহলে তো বাক্যটা, বাংলা বাক্যটা তো সঠিক হতো না। তাই এটা কি হবে, এর আক্ষরিক অনুবাদটা করা যাবে না বাংলায় যখন অনুবাদ করব। তো তাহলে কি কি বললাম? দেয়ার ওয়াজ এ ব্রেভ ইয়ং ম্যান ইন এ ভিলেজ। এর সঠিক বাংলা অনুবাদ কি হচ্ছে? গ্রামে এক সাহসী যুবক ছিল। ইংরেজি বাক্যের ইট দেয়ার বাংলা বাক্যে অর্থহীন হয়ে পড়ে। আশা করি বোঝা গেছে 4 নম্বর শর্তটা। এবার 5 নম্বর শর্ত আমরা দেখে নেব। ইংরেজি ভাষাতে গ্রুপ ভার্বস, তোমরা গ্রুপ ভার্বস ইংরেজিতে পড়েছো, ভোকাবুলারিতে আছে তোমাদের, এবং ইডিয়মস, ইডিয়মসও পড়ছো তোমরা আশা করি। এর বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। ইংরেজিতে, ইংরেজি সেন্টেন্সে গ্রুপ ভার্বস এবং ইডিয়মস এর বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। বাংলায় কি হয়, এই গ্রুপ ভার্ব ইডিয়মস এর আক্ষরিক অনুবাদ করতে গেলে হাস্যকর হয়ে ওঠে। যদি তোমরা বাংলায় অনুবাদ করো গ্রুপ ভার্বস বা ইডিয়মস এর যদি আক্ষরিক অনুবাদ করো, তাহলে সেটা কি হবে? হাস্যকর হয়ে উঠবে। তাই কি করতে হবে? এইসব গ্রুপ ভার্বস এবং ইডিয়মস এর প্রকৃতি অর্থ জানা দরকার। তাহলে তোমাদের কি করতে হবে? গ্রুপ ভার্বস ইডিয়মস যেগুলো থাকবে সেগুলো হুবহু অর্থাৎ আক্ষরিক অনুবাদ করা যাবে না। এগুলোর কি করতে হবে? এগুলোর প্রকৃত অর্থ তোমাকে জানতে হবে। যেমন একটু উদাহরণ দেখো, ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। এই ইংরেজি বাক্যটি যে রয়েছে, যদি এই ইংরেজি বাক্যটিকে যদি তোমরা যদি আক্ষরিক অনুবাদ করো, তাহলে কি দেখবে? এখন বিড়াল এবং কুকুর বৃষ্টি হচ্ছে, তাই তো? যদি আক্ষরিক অনুবাদ করি, এখন বিড়াল এবং কুকুর বৃষ্টি হচ্ছে। আসলে কি, আসলে ক্যাটস অ্যান্ড ডগস এই ইডিয়মটির অর্থ কি বোঝাচ্ছে? যে মুষলধারে। ক্যাটস অ্যান্ড ডগস বলতে কি বোঝাচ্ছে? মুষলধারের কথা বলা হয়েছে। সেটা কিন্তু আমাদের জানতে হবে। ইডিয়মস এর প্রকৃত অর্থ তোমাদেরকে জানতে হবে সঠিক বাংলায় অনুবাদ করার জন্য। স্যার, তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে স্যার, আমরা তো সফটওয়্যার সঠিক ইডিয়মস এর প্রকৃত অর্থ তো আমরা নাও জানতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে তোমাদের কাছে একটা নিয়ম আমি বলে দিচ্ছি, সেটা তোমরা ভালো করে বুঝে রাখো। ক্যাটস অ্যান্ড ডগস এর প্রকৃত অর্থ, এই ইডিয়মটি যে রয়েছে এর প্রকৃত অর্থ আমার জানা নেই। এক্ষেত্রে আমি কি করতে পারি? তুমি তখন পুরো বাক্যটা পড়বে, অর্থাৎ পুরো সেন্টেন্সটা পড়বে। ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। তার মানে এখানে কি বোঝাতে চাইছে? বৃষ্টি যে হচ্ছে, তার মানে বৃষ্টি হচ্ছে এটা মানে কি? কুকুর আর বিড়াল তো বৃষ্টি হয় না, এটা অর্থ তোমাকে বুঝতে হবে। বাংলার বাক্যটা মানেটা কিন্তু বুঝতে হবে। তাহলে এখানে বোঝাতে চাইছে মুষলধারে বা প্রচুর জোরে বৃষ্টি হওয়ার কথা বলা হচ্ছে এখানে। তুমি যদি ইংরেজি সেন্টেন্সে সঠিক বাংলাটা টানা একটা মানে বের করতে পারো, টানা একটা মানে বের করবে, সেই মানেটা সেই ইংরেজি সেন্টেন্সের সাথে উপযুক্ত হবে, তখন তুমি লিখে দেবে। যদি তোমার জানা না থাকে তো তাহলে। আশা করি বোঝা গেল। আবার বলছি, যদি ইংরেজি যদি ইডিয়মস এর প্রকৃত অর্থ জানা না থাকে, তখন তুমি খেয়াল করবে যে পুরো সেন্টেন্সটার বাংলা মানে কি বলতে চাইছে। পুরো সেন্টেন্সটার বাংলা মানে বের করে, যদি বাংলা মানেটা যদি সঠিক অর্থ হয়, সেই অর্থটা যদি তোমরা কোনোদিন শুনে থাকো, যদি কর্তা কর্ম ক্রিয়া যুক্ত হয়, তাহলে তুমি সেটা অবশ্যই লিখতে পারো, তখন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবার আমরা 6 নম্বর শর্ত দেখে নেব।
অনুবাদের ভাষায় সাধু চরিত্রের মিশ্রণ যাতে না ঘটে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। তোমাকে খেয়াল রাখতে হবে যখন তুমি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করছো, সাধু ভাষা আর চলিত ভাষা যাতে মিশিয়ে না যায়। তোমাকে সবসময় চলিত ভাষায় কিন্তু তোমাকে অনুবাদ করতে হবে। 7 নম্বর হচ্ছে ইংরেজি জটিল। ইংরেজি জটিল বলতে কি? কমপ্লেক্স। যৌগিক বলতে কি? কম্পাউন্ড। বাক্যকে বাংলায় অনুবাদ করার সময় সমস্যা হলে প্রয়োজনে একটি সরল বাক্যে বা একাধিক বাক্যে অনুবাদ করতে হবে। ধরে নাও তোমার সামনে কোনো একটা ইংরেজি কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স এসেছে। সেই সেন্টেন্সটা যখন তুমি বাংলায় অনুবাদ করছো, তখন তোমরা এটা করতে পারো যে সেই বাক্যটিকে সরল বাক্যে বা ওই বাক্যটাকে একাধিক বাক্যে তোমরা ব্যবহার করতে পারো। তবে মনে রাখতে হবে অর্থগত সংহতি যেন নষ্ট না হয়। অর্থগত সংহতি মানে কি? বাক্যটা যাতে এলোমেলো না হয়, পরপর কর্তা কর্ম ক্রিয়া যেন থাকে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। 8 নম্বর শর্ত হিসেবে আমরা দেখে নেব এবার, অসমাপিকা ক্রিয়া ও সংযোজক অব্যয় ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখতে হবে? দেখো, বেশি অসমাপিকা ক্রিয়া এবং সংযোজক অব্যয়ের ব্যবহারে বাক্যের গতি নষ্ট হয়। বাক্যের কি হয়? গতি নষ্ট হয়। তোমরা কি জানো বাংলার বাক্য গঠনে অসমাপিকা ক্রিয়া বাক্যের শেষে বসে না বাক্যের মাঝখানে বসে? এটা তোমরা নিশ্চয়ই জানো। অসমাপিকা ক্রিয়া সবসময় বাক্যের মাঝখানে বসে। আর বাক্যের শেষে কোন ক্রিয়া বসে? বাক্যের শেষে সমাপিকা ক্রিয়া বসে। এটা তোমাদের জানা আছে। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। যখনই তোমরা একটা ইংরেজি বাক্যকে বাংলা বাক্যে অনুবাদ করবে, তোমাদের খেয়াল রাখতে হবে যদি কোনো অসমাপিকা ক্রিয়া আসে বাক্যের মধ্যে, তাহলে সেটা যেন মাঝখানে থাকে। এটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এখানে দেখো 9 নম্বরে, ওই 8 আর 9 নম্বর প্রায় একই। ইংরেজিতে অসমাপিকা ক্রিয়া পরে বসে কিন্তু বাংলায় অসমাপিকা ক্রিয়া আগে বসে। যেটা বললাম 8 আর 9 এটা নিয়ম একই, তাহলে কোনো অসুবিধা নাই। যেমন একটু উদাহরণ দেখো, আই ওয়েন্ট দেয়ার টু সি হিম। বাংলায় কি বলেছি? আমি তাকে দেখতে সেখানে গিয়েছিলাম। এখানে দেখো ইংরেজিতে কিন্তু অসমাপিকা ক্রিয়াটা দেখো বাক্যের শেষে বসেছে, সি হিম। কিন্তু দেখো সেটা কিন্তু কি হয়েছে? মাঝখানে, বা বাংলা বাক্যে কিন্তু মাঝখানে বসেছে, দেখতে। আশা করি সেটা বোঝা গেল যে ইংরেজি ক্ষেত্রে অসমাপিকা ক্রিয়া বাক্যের শেষে বসে আর বাংলা ক্ষেত্রে বাক্যের আগে বসবে, মানে সমাপিকা ক্রিয়ার আগে বসবে। এটা খেয়াল রাখতে হবে। 10 নম্বর শর্ত কি দেখো, প্যাসিভ ভয়েসের অনুবাদের ক্ষেত্রে অনুদিত বাক্যটি কর্তৃবাচ্যে হলে ভালো হয়। কোন বাচ্চে? কর্তৃবাচ্যে। তোমরা ভয়েস চেঞ্জ তো করেছো। ভয়েস চেঞ্জ করার সময় তোমরা দেখবে যে বাই থাকলে কি তোমরা জানো প্যাসিভ ভয়েস। এবার যখন প্যাসিভ ভয়েসের অনুবাদ থাকবে, মানে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটা আছে, তখন তুমি বাংলায় অনুবাদ করছো, বাংলায় অনুবাদ করার সময় খেয়াল রাখবে সেই বাক্যটা যেন কর্তৃবাচ্য হয়। কর্তৃবাচ্যের নিয়ম কি তাহলে? কর্তৃবাচ্যের নিয়ম সহজ। কর্তার সাথে শূন্য বিভক্তি থাকবে, কর্ম ক্রিয়া। এই হচ্ছে কর্তৃবাচ্যের নিয়ম। আবার বলে দিচ্ছি কর্তৃবাচ্যের নিয়ম, কর্তা কর্ম ক্রিয়া। আর কর্তার সাথে কোন বিভক্তি থাকবে? শূন্য বিভক্তি থাকবে। আশা করি বোঝা গেল কর্তৃবাচ্যের নিয়ম। ইংরেজি এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্যকে বাংলায় অনুবাদ করার সময় কতগুলি অব্যয় ব্যবহার করতে হয়। কতগুলি কি করতে হয়? অব্যয় ব্যবহার করতে হবে। বিস্ময়বোধক বাক্য আনন্দ, দুঃখ, ঘৃণা, যখন তোমরা বাক্য পরিবর্তন করবে তোমরা জানো। আর ক্লাস 8-এ তোমরা তো বাক্য করেছো, আশা করি অসুবিধা নেই। তোমাদের বিস্ময়বোধক বাক্য কোনগুলোকে বলবো, তবুও আমি বলে দিচ্ছি বিস্ময়বোধক বাক্য তোমরা কিভাবে চিনবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমরা ইংলিশে করেছো, যদি শেষে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। দেখো একটু উদাহরণ দেখো, তখন দেখলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট এ পেস্ট, কি জ্বালা। হোয়াট এ পেস্ট, কি জ্বালা। হোয়াট এ নাইস পিকচার, কি চমৎকার দৃশ্য। হোয়াট এ নাইস পিকচার, কি চমৎকার দৃশ্য। এগুলো হচ্ছে কি? বিস্ময়বোধক বাক্য। আশা করি বোঝা গেছে। তারপরে 12 নম্বর শর্ত দেখো, সুপরিচালিত কতগুলি ইংরেজি বাক্য বাংলায় নিম্নলিখিত ভাবে অনুবাদ করা যায়। হোয়াট ইজ দ্যাট, এর বাংলায় অনুবাদ করলে কি হবে? কি জিনিস। নাথিং, আই এম ফাইন, বলছে কিছু হয়নি তো, আমি ভালোই আছি। ইজ ইট সো, তাই নাকি। হোয়ার আর ইউ গোয়িং, চললে কোথায়। এই কিছু সেন্টেন্স রয়েছে। এই ছিল বঙ্গানুবাদের কিছু নিয়ম, কিছু শর্ত।
সেই শর্তগুলো তোমরা অবশ্যই পালন করো, তোমাদের অবশ্যই বঙ্গানুবাদে পুরো নম্বর পাওয়া যাবে। তোমাদেরকে আরো কিছু কথা আমি বলে নিই এই বঙ্গানুবাদের উপর থেকে, তোমরা ভালোভাবে শুনবে। ধরো বঙ্গানুবাদে 4টে সেন্টেন্স থাকলো, কটা সেন্টেন্স থাকলো? 4টা সেন্টেন্স থাকলো। এই 4টা সেন্টেন্সের মধ্যে ধরে নাও তুমি 2টো সেন্টেন্স পারছো আর বাকি 2টো পারছো না, সেক্ষেত্রে তুমি কি করবে? তুমি খেয়াল রাখবে, তুমি যে 2টো পারছো, কিরকম, ধরো 4টে সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সটা পারলে, 4টে সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সটা পারলে, তাহলে তুমি প্রথম সেন্টেন্সটা লিখে দিলে, লিখলে, দাঁড়িয়ে দিলে, প্রথম সেন্টেন্সটা বাংলা অনুবাদ লিখে দিতে পারলে। এবার ধরো দ্বিতীয় সেন্টেন্সটা তুমি পারছো না, সেক্ষেত্রে তুমি কি করবে? দ্বিতীয় সেন্টেন্সের জন্য জায়গাটা ছেড়ে দিলে। তুমি দ্বিতীয় সেন্টেন্সের জন্য জায়গাটা ছেড়ে দিলে, ওটা তুমি লিখলে না। এবার তারপরে কিছু স্পেস দিয়ে তৃতীয় সেন্টেন্সটা তুমি পারছো, তৃতীয় সেন্টেন্সটা তারপরে তুমি স্পেস দিয়ে লিখে নিলে। দ্বিতীয় সেন্টেন্সের জন্য মাঝখানে কিন্তু জায়গা ছেড়ে দিলে, স্যার যাতে বুঝতে পারে তুমি দ্বিতীয় সেন্টেন্স পারোনি বলে তুমি জায়গাটা ছেড়েছো, তৃতীয় সেন্টেন্সটা লিখেছো, ওটা তুমি লিখলে। এবার ধরো চতুর্থ সেন্টেন্স পারছো, পঞ্চম সেন্টেন্স পারছো না, আবার চতুর্থ সেন্টেন্সটা তারপরে লিখে নিলে, পঞ্চম সেন্টেন্সটা তুমি লিখলে না। ধরো নাও 4টা সেন্টেন্সের মধ্যে তুমি যদি 3টা সেন্টেন্স পারলে আর বাকি একটা বা দুটো পারলে না, যে 3টে তুমি পেরেছো না, ওই 3টে থেকে তোমাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর তোমাকে দিয়ে দিবে। একটা সেন্টেন্সে তুমি যদি একটা সেন্টেন্স ঠিক করতে পারো, সেখান থেকে তুমি 1 নম্বর পেয়ে যাবে। কিন্তু লেখার ধরনটা তোমাকে বুঝতে হবে। আবার বলছি, প্রথম সেন্টেন্সটা লিখলে, দ্বিতীয় সেন্টেন্স পারছো না, সেটা তুমি বাদ দিয়ে দিলে, মানে জায়গা ছেড়ে দিলে। দ্বিতীয় সেন্টেন্স লেখার জন্য তুমি জায়গা ছেড়ে দিলে, সেখানে তুমি কিছু লিখলে না, কোনো চিহ্ন টিহ্ন কিছু দিলে না। তৃতীয় সেন্টেন্স তুমি আবার লিখলে, চতুর্থ সেন্টেন্স পারছো না, জায়গা ছেড়ে দিলে। আশা করি বোঝা গেছে। এইভাবে তোমরা লিখবে, তোমার যে 2টো সেন্টেন্স ঠিক হবে সেই 2টো সেন্টেন্সে তোমরা কিন্তু নম্বর পাবে। একটা সেন্টেন্সে 1 নম্বর বরাদ্দ থাকে। মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সমস্ত বঙ্গানুবাদ রয়েছে, সেই বঙ্গানুবাদগুলো একবার তোমরা দেখে নাও। সেগুলো তোমরা খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট তোমরা করে নেবে, দেখে নাও। এই বঙ্গানুবাদগুলো তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমাদের অনেক সুবিধা হবে। আর যেভাবে আমি নিয়মগুলো বললাম, সেই নিয়ম দেখে দেখে বা নিয়ম ফলো করে তোমরা করার চেষ্টা করো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। প্রত্যেকটা সেটের বঙ্গানুবাদ এখানে সমাধান করা হয়েছে, সেই সমাধানগুলো তোমরা বাড়িতে বসে বসে অভ্যাস করো, তোমাদের খুব উপকারে আসবে। যদি আজকের ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কমেন্ট থাকে, কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই তোমরা বলবে। মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 ভলিউম 1 যে রয়েছে, মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 1, এই ভলিউম 1 এর যে প্রত্যেকটা সেটের, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রত্যেকটা সেটের যে বঙ্গানুবাদ রয়েছে, সেই বঙ্গানুবাদের পিডিএফ তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এছাড়া তোমরা টেলিগ্রাম চ্যানেল না হয় তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাবে, সেখানে যাবে শুভ টিচিং বাংলা, শুভ টিচিং বাংলা বলে সার্চ করবে টেলিগ্রামে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে যাও, সেখানেও পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এই ছিল বঙ্গানুবাদ নিয়ে আলোচনা। আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো।